এই, আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছিস? পরি দেখছি, পরি। কি বলছিস এসব? পরি এখানে কোথা থেকে এলো? আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সেটা তো একটা পরি। দেখ, আমার মেজাজ খারাপ করিস না। তাড়াতাড়ি অফিস চল, আজকে বোধহয় লেট হয়ে যাবে। সাজিদ তারপর অনিকাকে নিয়ে অফিসে চলে আসে। অনিকা অফিসে এসে সোজা তার কেবিনে চলে যায়, আর সাজিদ গাড়িটা পার্ক করে অফিসে প্রবেশ করে। সাজিদ অফিসে প্রবেশ করে প্রথমে রিফাত আর শিয়ামের সাথে কিছু কথা বলল, তবে প্রত্যেক দিনের মতন বেশিক্ষণ কথা বলল না। অনিকা তাদের আগেই নিষেধ করে দিয়েছিল, তাই তারা সবাই নিজেদের কাজে মনোযোগ দিল। এভাবে কেটে গেল প্রায় 2টা মাস। সাজিদ অনিকাকে ভালোবেসে নিজের করে নিতে চেয়েছিল, কিন্তু সে কিছুতেই পেরে উঠছে না। উল্টো ভালোবাসার বিনিময়ে পেয়েছে অবহেলা, অপমান। সাজিদ এসবে অনেক কষ্ট পেত, কিন্তু অনিকাকে কিছুই বলতো না। এখন সাজিদের হাত একদম ঠিক হয়ে গেছে। আজই সে ডাক্তারের কাছে গিয়ে প্লাস্টার খুলে এনেছে, তাই সে আজ খুবই খুশি। আর অন্যদিকে অনিকার একটু মন খারাপ হচ্ছিল, কারণ সে আগের মতন সাজিদকে অপমান অত্যাচার করতে পারবে না। রাত 10টা। সাজিদ সোফায় বসে অফিসের কিছু কাজ করছিল। অনিকা এসে তাকে বলল, কালকে সকালবেলায় তৈরি থাকিস, একটা জায়গায় যাব। কোথায় যাবে? কি জন্যে যাবে? কাল ঢাকার বাইরে একটা রেস্টুরেন্টে যেতে হবে। বান্ধবীদের সাথে অনেক দিন হয়ে গেল দেখা হয় না, তো কাল আমরা রেস্টুরেন্টে একসাথে বসে আড্ডা দিব ভাবছি। তো তোমার ইচ্ছে হলে তুমি গিয়ে দেখা করে আসো, আমাকে বলছো কেন? তুই যে আমার পিয়ে, এটা কি ভুলে গেছিস? তোর যে এখনো আমার টাকায় চলতে হয়, সেটাও কি ভুলে গেছিস? সাজিদ এই অপমানমূলক কথাগুলো অনেক কষ্ট করে সহ্য করে নেয়। তারপর তার চোখে পানি এসে যায়। কি হলো, কিছু বলছিস না যে? না না, ঠিক আছে, আমি কালকে তোমায় ওইখানে নিয়ে যাব। এই তো, গুড বয়। এখন তাড়াতাড়ি শুয়ে পড়। সাজিদ এবং অনিকা দুজনে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সাজিদ ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে বাসায় এসে কোরআন তিলাওয়াত করা শুরু করে। সেই তিলাওয়াতে অনিকা ঘুম ভেঙে যায়। অনিকা তারপর উঠে ফ্রেশ হয়ে নেয়। সাজিদ কোরআন তিলাওয়াত করা শেষ করে বাড়ির উঠানে যায়। আজ তার মনটা প্রফুল্ল। অনেকদিন ধরে তার ব্যায়াম করা হয় না। ব্যায়াম এতদিন করলেও বেশি সুবিধা করতে পারতো না, আর না বেশিক্ষণ করতে পারত। আজ তার হাত ভালো হয়ে গেছে। সে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে ব্যায়াম শুরু করে। হেভি ওয়ার্কআউট করছে সে। পুশ আপ, প্ল্যাঙ্ক, ওয়েট লিফটিং, কোনো কিছুই বাদ যায় না। আর এদিকে অনেকে ফ্রেশ হয়ে সাজিদকে রুমে দেখতে পায় না। সে সাজিদকে না দেখে একটু অবাকই হয়, কারণ সাজিদ প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করার পর ল্যাপটপ নিয়ে অফিসের কাজ শুরু করত। কিন্তু এখন সে কোথায়? সে বারান্দায় যায় সাজিদের খোঁজে, কিন্তু না পেয়ে ফিরে আসার সময় বাড়ির উঠোনে তার চোখ আটকে যায়। সে দেখতে পায় সাজিদ হেভি ওয়ার্কআউট করছে, সাথে ওয়েট লিফটিং। অনেকে সাজিদের বডি অনেক দিন পর দেখছে। বাইসেপ, ট্রাইসেপ, বুক অনেকটাই ভি আকৃতির, পিঠ সব মিলিয়ে অসাধারণ লাগছে সাজিদকে। ঘামে পুরো শরীর ভিজে একাকার হয়ে আছে। এই ঘর্মাক্ত শরীরটাই তাকে কী যে সুন্দর লাগছে না, তা বলে বোঝানো যায় না। একসময় সাজিদ ওয়েট লিফটিং করার সময় অনিকার দিকে চোখ চলে যায়, তার মধ্যেই চোখাচোখি হয়ে যায়। সাজিদ অনিকাকে দেখে মুচকি হাসি দেয়, আর অনিকা সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। সকাল 9টার দিকে তারা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়। সাজিদ ড্রাইভিং করছে আর অনিকা পিছনে বসে আছে। দুজনেই আজ অনেক ভালো পোশাকে বের হয়েছে। প্রায় 2 ঘন্টা পর তারা সেই রেস্টুরেন্টটিতে এসে পৌঁছায়। সাজিদ গাড়ি থেকে নেমে দরজা খুলে দেয়, আর অনিকা নেমে পড়ে। আশেপাশে সবাই তাদের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। অনিকাকে যেমন পরী লাগছিল, তেমন সাজিদকে পুরো তামিল নায়কদের মতো লাগছিল। অনিকা গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। সাজিদও তার পিছে পিছে চলে আসে। অনেকের বান্ধবীরা আগের থেকেই চলে এসেছিল। অনিকা গিয়ে তাদের সাথে বসে। এমন সময় সাজিদ বলে, ম্যাডাম আপনি থাকুন, আমি পাশে আছি। একদম না, তোর মতো ছোট লোককে কি আর আমার পাশে বসতে দিব নাকি? আর তোর কি এসব দামি খাবারগুলো গলা দিয়ে নামবে? তার চেয়ে বরং তুই বাইরে গাড়ির সামনে গিয়ে অপেক্ষা কর, আমি আসছি। সাজিদ এইসব কথা মুখ বুজে সহ্য করে বাইরে চলে যায়। সবাই তার দিকে কেমন যেন দৃষ্টিতে তাকিয়েছিল, তাই সে সেখানে এই মুহূর্ত থাকলো না।
এদিকে সাজিদ চলে যাওয়ার পর অনিকা লক্ষ্য করে সব বান্ধবীরা তার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অনিকা বসতে বসতে বলল, কিরে তোরা এভাবে আমার দিকে তাকিয়ে রয়েছিস কেন? আরে কিছু তো বল, এরকম বোবার মতো করছিস কেন? তোর কর্মকাণ্ড দেখে। আমি আবার কি করলাম? অনিকা, আমাদের একটা সত্যি কথা বলবি? কোন কথা? তুই মনে হয় ইচ্ছে করেই এসব করছিস না? কোন সব? এই যে তোর বিয়েতে যা যা করেছিস সেই সব। কি রে, চুপ করে গেলি কেন? তোদের কি মনে হয়? আমাদের তো মনে হয় বাসর রাতে যা যা হয়েছিল তার সবটা তুই সাজিদের সাথে করেছিস আর নাম দিয়েছিস তার। আর মনে হয় সাথে কিছু মিথ্যেও বলেছিস। বাহ, তোদের তো ক্রাইম ব্রাঞ্চে থাকার দরকার রে। কেন? আমি কিছু না বলতেই তোরা সব শুনে এত কিছু বুঝে গিয়েছিস। তার মানে? তার মানে বাসরাতে সব করেছিলি তুই আর নাম দিয়েছিলি সাজিদের? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। কিন্তু কেন? কেন মানে? মানে তুই ওনার সাথে এমনটা করেছিলি কেন? ওই শয়তানটা আমার সাথে কি করেছিল তোরা এত তাড়াতাড়ি সেটা ভুলে গেলি? না মানে? কি ভেবেছিলি তোকে আমি এত সহজে ছেড়ে দিব? তার মানে তুই কি এখন সাজিদের উপর প্রতিশোধ নিচ্ছিস? একদম ঠিক ধরেছিস। আনিকা, তুই কি পাগল হয়ে গেছিস? কেন পাগল হব কেন? সাজিদ এখন তোর স্বামী হয়, কেউ তার স্বামীর সাথে বাসর ঘরে এরকম ব্যবহার করে? স্বামী মাই ফুড, ওর মতো ফকিনিকে আমি আমার বাড়ির চাকর করেও রাখবো না। আর কি জানি বলতে বাসর ওই ছোট লোকের সাথে আমি করব বাসর? আনিকা সুলতানা করবে বাসর, ভাবলি কি করে? সবাই অনিকার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর অনিকা কিছুক্ষণ নিজে থেকে হেসে বলে ওঠে, শোন, এই আনিকা সুলতানা যাকে বিয়ে করবে বা যার সাথে বাসর করবে সে কোনো রাজপুত্র হবে, সাজিদের মতো ছোট লোক ফকিন্নি না। তাহলে তুই যে বিয়ের আগে তার সাথে যা করেছিস, বিয়ে করে বাসর ঘরে ঢোকা, ওই সব কি ছিল? নাটক। কি নাটক? নাটক। বিয়ের আগে তার সাথে যা করেছিলাম এবং আমাদের মধ্যে যা যা ছিল সবই নাটক ছিল। সব যদি নাটকই হয় তবে বিয়েটা কি ছিল? হ্যাঁ রে, সব নাটক হলে তুই বিয়েটা করতে গেলি কেন? ওটা কোনো বিয়ে ছিল না, ওটা আমার নাটকের একটা মুখ্য অংশ ছিল এবং আমার প্রতিশোধ নেওয়ার গুরুত্বপূর্ণ অংশ ছিল। সবাই অবাক হয়ে অনিকার দিকে তাকিয়ে রয়েছে। উনি তো দিনের বেশিরভাগ সময় তোর অফিসে থাকতো। তুই যখন ইচ্ছে তখন তোর রাগ তার উপর বের করতে পারতি, যখন ইচ্ছে তখন অপমান করতে পারতি, কিন্তু এই বিয়েটা করতে গেলি কেন? ওই শয়তানটা আমাকে রাস্তায় এত এত মানুষের সামনে আমাকে অপমান করেছিল। তার প্রতিশোধে কিছু ঘন্টা কষ্ট দিয়ে আমার মন ভরবে না। আমি চাই ওকে প্রতি মুহূর্ত কষ্ট দিতে, প্রতি ক্ষণে দুঃখ দিতে। তাই বলে তুই ওনাকে বিয়ে করে নিবি? হ্যাঁ। আনিকা, বোঝার চেষ্টা কর, এভাবে তোর আর সাজিদ উভয়ের জীবনই ধ্বংস হয়ে যাবে। কি বললি? জীবন ধ্বংস হয়ে যাবে? তাও আবার এই আনিকা সুলতানার? বোকা মেয়ে, এতদিন ধরে তাহলে তুই আমাকে এই চিনছিস? আমি যদি একটা তুড়ি বাজাই তাহলে হাজার হাজার ছেলে লাইন লেগে যাবে, আর তুই বলছিস আমার জীবন ধ্বংস হবে? অবশ্য ঠিক বলেছিস যে ওই ফকিন্নিটার জীবন ধ্বংস হয়ে যাবে, কারণ ওর সমস্ত সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য, জীবনটাকে ছাড়খাড় করার জন্যই আমি ওকে বিয়ে করেছি। আনিকা, একটা মেয়ের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন এক হয় না, এটা বোঝার চেষ্টা কর। সেটা হয়তো তোদের মতো মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু আমার মতো রাজকন্যার ক্ষেত্রে না। আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছি, আমার জীবন যেমন আছে তেমনই থাকবে। সবাই সহজেই বুঝতে পারলো যে অনিকা এখন যা বলছে সেটা সে বলছে না, তার ভিতরের অহংকারগুলো বলছে। ঈশা তারপর বলল,
অনিকা, সোনা কি দামি বস্তু, তাই না? কিন্তু সময়ের স্রোতে সেই সোনার দাম কত কমে যায়। আর সেই জায়গায় তো তুই একটা সাধারণ মেয়ে। হ্যাঁ রে আনিকা, ঈশা একদম ঠিক কথা বলেছে। এত অহংকার করিস না, কারণ সময় কখনো কারোর জন্য একরকম থাকে না। নীলা এবং বাকিদের মুখে এমন কথা শুনে অনিকার হাসি মুখে একরাশ রাগ এসে জমা হয় এবং অনিকা রাগের উপর বলে ওঠে, আমার জীবনের কখনো কোনো পরিবর্তন হবে না। আমি এখন যেমন একটা তুড়ি বাজালে হাজার হাজার ছেলে লাইন লেগে যাবে, ভবিষ্যতেও তেমনই থাকবে। আর তোদের যদি মনে হয় আমি অহংকার করছি, তাহলে তাই সই। তাছাড়া আমার অর্থাৎ আনিকা সুলতানের অহংকার থাকবে না তো কি রাস্তার ভিখারিদের থাকবে? অনিকা প্রথম কথাগুলো রাগের সহিত বললেও পরের কথাটি বলেছে তার ছেলের হাসি দিয়ে। তা দেখে নীলা বলে ওঠে, তোর মতো মেয়ের অহংকার থাকাই স্বাভাবিক। আমি তোকে অহংকার করতে না করছি না, কিন্তু এত অহংকার করিস না যাতে। নীলা এই কথা বলে চুপ হয়ে যায়। তাই অনিকা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, যাতে একদিন কি? যাতে একদিন তোর সব অহংকার চূর্ণ হয়ে সাজিদের পায়ের নিচে একটু জায়গা পাওয়ার জন্য কান্না করতে হয়। নীলা, তুই এটা কি বললি রে? ওই তোরা সবাই শোন, নীলা পাগলের মতো কি সব বলছে। পেট ধরে হাসতে থাকে। সবাই অনিকার হাসি দেখছে। নীলা, তুই যে পাগল হয়েছিস সেটা আঙ্কেল আন্টি জানে? আনিকা, আমি পাগল হইনি। পাগল না হলে কেউ এই কথা বলতে পারে? আমি কিনা ওই ফকিন্নির পায়ের নিচে জায়গা পাওয়ার জন্য কান্না করব? হায় আল্লাহ, এমন হাসির কথা আমি কখনো শুনেছি কিনা সন্দেহ আছে। 21 শতাব্দীর সেরা জোকস ছিল এটা। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। অনিকা, নীলা কিন্তু ভুল বা হাসির কিছু বলেনি। উফ ঈশা, তুই আবার নীলার মতো শুরু করে দিস না তো। আনিকা, বোঝার চেষ্টা কর, আমরা যা বলছি তোর ভালোর জন্যই বলছি। আনিকা সুলতানা জানে কোনটাতে তার ভালো হবে, কোনটাতে খারাপ হবে, তাই আমাকে জ্ঞান দিতে আসার চেষ্টা করিস না। আর তোরা ভালো করেই জানিস আমি যে বিষয়ে সিদ্ধান্ত নেই সেটা না করে ছাড়ি না। আর এখানে বিষয়টা তো আমার আত্মসম্মানের, তাই ওই ছোট লোককে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওকে আমি যতদিন না তিলে তিলে শেষ করে দিচ্ছি ততদিন আমি শান্তিতে ঘুমোতে পারবো না। যাই রে, এখানে আমি এসেছিলাম একটু ভালো সময় কাটাতে, আর তোরা যা শুরু করলি তাতে আর আমার এখানে থাকা সম্ভব না। অনিকা এসব কথা বলে সেখান থেকে উঠে চলে যেতে নাই। সেই সময় নীলা বলে ওঠে, দেখিস, ওনাকে তিলে তিলে শেষ করতে গিয়ে তুই না আবার নিজেই শেষ হয়ে যাস। নো চান্স। এই আনিকা সুলতানা কখনো নিজে হাঁটতে শিখেছে আর না নিজে শেষ হতে শিখেছে। আনিকা সুলতানা এতদিন যেমন মানুষকে শেষ করেছে তেমনই ওকেও শেষ করবে। অনিকা এসব কথা বলে মুখ ঘুরিয়ে রেস্টুরেন্টের বাইরে চলে যায়। নীলা তার চলে যাওয়ার দিকে চেয়ে থাকতে থাকে বাকিদের উদ্দেশ্যে বলে ওঠে, আনিকা এক ভয়ানক খেলায় মেতেছে রে। এখন হয় ও নিজে শেষ হয়ে যাবে, না হয় সাজিদকে শেষ করে ছাড়বে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমার কেন যেন ভয় ভয় করছে রে। কেন? আনিকার জন্য। আনিকার জন্য তোর ভয় করছে কেন? আমার কেন যেন মনে হচ্ছে এইবার তার সাথে খুব খারাপ কিছু একটা ঘটবে। কি রকম? জানি না, হয়তো এমন কিছু যা আগে ওর সাথে কখনো ঘটেনি। ও হ্যাঁ, সেজন্যই আমি চেয়েছিলাম আনিকাকে সাজিদের থেকে দূরে রাখতে আর এই ভয়ানক খেলা থেকে বিরত রাখতে, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনলো না। মন খারাপ করিস না, তোর দ্বারা যতটুকু সম্ভব তুই করেছিস। এখন যদি ও না বুঝে তাহলে এখানে তুই কি করবি বল? হ্যাঁ সেটাই, তবুও আমাদের এত ভালো বান্ধবী, তাই খারাপ লাগছে। বুঝতে পেরেছি। এমন সময় বাইরের দিকে অনিকার একটা চিৎকার শোনা যায়। তারা সবাই চমকে ওঠে। কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে দৌড়ে বাইরে যায়। তারা বাইরে গিয়ে দেখে রাজ অনিকার হাত ধরে রেখেছে। রাজ চৌধুরী এই এলাকার 1 নম্বর সন্ত্রাসী।
সারাক্ষণ নিজের এলাকায় মাস্তানি করে বেড়ায়। তার বাবা এই এলাকার এমপি হওয়ায় কেউ তাকে কোনো কাজে বাধা দিতে পারে না। তার যেটা ইচ্ছে সে ওটাই করে। রাজ মোটেও অশিক্ষিত নয়। রাজ আর অনিকা একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করে এসেছে। তারা সবাই দেখতে পায় রাজ শয়তানি হাসি দিয়ে অনিকার হাত ধরে রয়েছে, আর অনিকা তার নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। কি ব্যাপার সুন্দরী, চিনতে পেরেছো আমাকে? ওই দিনে লাইব্রেরিতে সবার সামনে আমাকে যে একটা চর মেরেছিলে সেটা আমি আজও ভুলিনি। এখনো তোমার চরের আওয়াজটা আমার কানে বাজে। যতক্ষণ না আমি প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ পর্যন্ত এই শব্দ আমার কানে বেজে যাবে। এই কথা বলে রাজ অনিকার দিকে এগিয়ে গেল। অনিকা ভয়ে পিছোচ্ছে। সে জানে রাজ ছেলেটা একদমই ভালো না। দেখ, ভালোই ভালোই বলছি, পথ থেকে সরে যা, নইলে ওই দিনের মতো আজকেও ঠাটি একটা দিব। সরে যা পথ থেকে, না হয় কিন্তু ভালো হবে না। তাই নাকি বেবি? রাজ ক্রুদৃষ্টি দিয়ে অনিকার দিকে এগোতে থাকে। অনিকার মুখে এখন স্পষ্ট ভয়ের রেখা ফুটে উঠেছে। অন্যদিকে সাজিদ এসব গাড়ির ভিতরে বসে লক্ষ্য করছিল। এখন ছেলেটি অনিকার সাথে রাগারাগি করছে। সাজিদ দ্রুত গাড়ি থেকে নেমে ছেলেটির দিকে ভালোভাবে তাকালো, কিন্তু চিনতে পারল না। সাজিদ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। সে অনিকাকে সাহায্য করতে চায় না, কারণ কিছুক্ষণ আগেই অনিকা তাকে সবার সামনে অপমান করেছে। অনিকা দূর থেকে সাজিদের দিকে অসহায়ভাবে তাকায়। এবার সাজিদ অনিকার চাউনিতে কোনো অহংকার দেখতে পায়নি, দেখছে ভয়। সাজিদ আশেপাশে তাকিয়ে দেখলো অন্যরা ভয়ে ছেলেটির কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। ছেলেটি এবার অনিকার সাথে আরও খারাপ আচরণ শুরু করেছে, তার গায়ে হাত দিচ্ছে। তা দেখে সাজিদের মাথায় রক্ত উঠে গেল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, আস্তে আস্তে হেঁটে অনিকার কাছে যায় এবং বলে, চলুন ম্যাডাম, বাসায় যাবেন? অনিকা অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে থাকে। রাজ করে বলে ওঠে, আরে বেটা, তুই কে রে? কোথায় উড়ে আসলি? আমি কি সেটা আপনার না জানলেও চলবে। ম্যাডাম আপনি চলুন। বেটা, তোর তো সাহস কম না, আমাদের মাঝখানে আসছিস। ও তোর কে হয়? যাই হোক, এই মেয়ের সাথে আমার পুরনো হিসাব আছে। ভালো বলে এখান থেকে কেটে পড়, নয়তো শরীরের একটা হাড়ও আস্ত থাকবে না। তাই নাকি? আমার হাত ভাঙবি? ও, আমি তো ভয় পেয়ে গেলাম। রাজ অবাক হয়ে তাকিয়ে আছে। শোন, এই 2 টাকার ভয়গুলো অন্তত আমাকে দেখাস না। আর জিজ্ঞেস করছিলি না ও আমার কে হয়? ও আমার বউ হয়। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখতে পারিস। বেবি, এই জোকারটা যা বলছি তা কি সত্যি? হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। তোর কোনো সমস্যা? না বেবি, সেটা তো কোনো সমস্যাই না। তুমি তো রূপের অনেক বড়াই করতে, কিন্তু তোমার কপালে এটা কে জুটলো? জোকার। জোকার হোক বা বিল গেটসই হোক, তাতে তোর কি? ব্যাস, অনেক হয়েছে। ম্যাডাম আপনি চলুন তো এখান থেকে। রাজ তখন সাজিদের কলার চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, শালা দেখোস না আমরা কথা বলছি, মাঝখানে ঢুকলি কেন? সাজিদ তখন সরে গিয়েও রাজের পেট বরাবর জাস্ট একটি ঘুষি দেয়, আর সাথে সাথে তার মুখ দিয়ে গল গল করে কালো রক্ত বের হতে থাকে। রাজ সেখানেই ঠাস করে পড়ে যায়। আর কখনো কলারে হাত দেওয়ার সাহস যাতে না দেখি, এটা আমি মোটেই পছন্দ করি না। সাজিদ কথাটি শেষ করে অনিকার দিকে তাকায়। অনিকা ভয়ে পিছিয়ে যায়, কারণ সকালে তো ও সাজিদের কলার ধরেছিল আর যা তা বলছিল। এদিকে উপস্থিত সবাই একদম স্তব্ধ হয়ে গেছে। মাত্র একটা খুশিতে ছেলেটা শেষ। তার পিছনের বন্ধুরা ভয়ে পালিয়ে যায়। সাজিদ অনিকাকে বলে, চলুন ম্যাডাম। অনিকা ভয়ে দ্রুত গাড়িতে গিয়ে ওঠে, আর সাজিদ ছেলেটির দিকে একবার তাকিয়ে গাড়িতে গিয়ে বসে। তারপর বাসার দিকে চলে আসে। আসার সময় অনিকার চোখে মুখে অসম্ভব ভয়ের ছাপ দেখা গিয়েছিল। তার বিশ্বাসই হচ্ছে না সাজিদ এক ঘুষিতে রাজকে শেষ করে দিয়েছে। আর এই রাজের সাথে ভার্সিটিতে যে কেউ লড়াই করতে ভয় পেত, তাকে লড়াই কেউ হারাতে পারেনি। আর সেই জায়গায় সাজিদ তাকে কাবু করেছে, তাও আবার একটা ঘুষিতে। আর এই সাজিদের সাথেই ও যা তা ব্যবহার করছে। ওকে যে মার দেয়নি ওর ভাগ্য ভালো। অনিকা কিছুক্ষণ লুকিং গ্লাসে সাজিদের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সাজিদ লুকিং গ্লাসে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। অনিকার চোখ সরিয়ে নেয়। সাজিদ মিটমিট করে হাসছে।
অনিকা বারবার আর চোখে সাজিদের দিকে তাকাচ্ছে। সে মনে মনে ভাবছে আজ যদি সাজিদ না থাকতো তাহলে রাজ হয়তো বা তার সাথে খারাপ কিছু করে ফেলতো, ওর মান ইজ্জত সম্মান সব মাটিতে মিশিয়ে দিতে পারত। কিন্তু সাজিদের জন্যই সে বেঁচে গিয়েছে। সাজিদ যে এতটা শক্তিশালী অনিকা কল্পনাও করেনি। সাজিদ বাসার সামনে এসে গাড়িটা পার্ক করে গাড়ির দরজা খুলে দেয়। অনিকা নেমে এক পলক সাজিদের দিকে তাকিয়ে বাসায় চলে যায়। সাজিদ অনিকার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে অনিকা ভাবছে, চোখের সামনে শুধু সেই দৃশ্য ভাসছে। কতটা শক্তিশালী সাজিদ, আর তার সাথে এতদিন এত কিছু করে এসেছে সে, অথচ সাজিদ কোনো প্রতিবাদই করেনি, উল্টো আরও ভালোবেসেছে। অনিকা ওই দিন সারাক্ষণ সাজিদকে নিয়েই ভাবে। সেদিন রাতে সাজিদ শোবার জন্য ঘরে গিয়ে লক্ষ্য করে অনিকা খাটে বসে মুখ ঘুরিয়ে বসে রয়েছে, কিছু একটা হয়তো ভাবছে। সাজিদ বলে ওঠে, আমার জান পাখিটা মুখ ঘুরিয়ে বসে কি ভাবছে, আমি কি তা জানতে পারি? কি হলো, কিছু বলছো না যে? দেখ, আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। কোন অধিকারে আমার সাথে কথা বলতে এসছিস? কে হোস তুই আমার? কেউ হই না। না, কেউ হোস না। তাহলে রেস্টুরেন্টে যখন ছেলেগুলো ঝামেলা করছিল তখন কেন বলেছিলে আমি তোমার হাজবেন্ড? অনিকা তখন আমতা আমতা করতে লাগলো। সে বলল, ও, ওই সময় তো বদমাসটা ঝামেলা করছিল, তাই এমনি বলছিলাম। কিন্তু এখন তোকে আমার হাজবেন্ড বলায় তোর মনে লাড্ডু ফুটেছে নাকি? সাজিদ মিটমিট হাসছে। দেখ, এত লাড্ডু ফোটার কিছু হয়নি, আর আমি এটা মন থেকে বলিনি, বাধ্য হয়ে বলেছি। তাই ভাবিস না তোকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি। তোকে কখনোই আমি আমার স্বামী হিসেবে মানব না। মন থেকে বলো আর নাই বলো, বলেছ তো, এটাই অনেক। ইস, শক্ক তো ক্যাবলাকান্তের। দেখেছো তো আনিকা, আর যদি তুমি বোরকা পরে পর্দা করে বেরোতে তাহলে হয়তো এরকম ঘটনা ঘটতোই না। আচ্ছা, ওইখানের বখাটেগুলো কে ছিল, আর তোমার সাথে কিসের প্রতিশোধের কথা বলছিল? তোর এত এত কিছু জানতে হবে না, শুধু জেনে রাখ ওইটা একটা বজ্জাত হারামি ছিল, বদতমিজ কোথাকার। আচ্ছা, তুমি যেহেতু বলতে চাচ্ছ না, আমি তোমায় জোর করব না। অনিকা এবং সাজিদ কথা বলার সময় রিয়াদ অনিকাকে ফোন দেয়। অনিকা বারান্দায় গিয়ে ফোন রিসিভ করে। প্রায় 30 মিনিট কথা বলে আবার রুমে ফিরে আসে। সাজিদ তখন ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল। সাজিদ অনিকাকে বলে ওঠে, প্লিজ তুমি এসব বন্ধ করো। কোন সব? এই যে রিয়াদের সাথে কথা বলা, রিয়াদ ছেলেটা মোটেই ভালো নয়। তোর তো সাহস কম না, তুই আবার জানের নামে খারাপ কথা বলছিস। যেটা সত্যি সেটাই বললাম। রিয়াদ তোমাকে এখন ব্যবহার করছে। ও এর আগেও অনেক মেয়েকে এভাবে নিজের প্রেমে ফাঁদে ফেলে সর্বস্ব কেড়ে নিয়েছে। তোমার প্রয়োজনীয়তা শেষ হলে তোমাকেও ছুঁড়ে ফেলে দিবে। অনিকা আর এইসব কথা সহ্য করতে পারল না। রাগের বশে সাজিদের গালে সজোরে ঠাস করে একটা চড় মেরে দিল। ছোট লোকের বাচ্চা, তোর দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। তোকে কিছু বলি না দেখে তুই রিয়াদের নামে যা ইচ্ছে তাই বলবি? তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি আমি রিয়াদের নামে কোনো বাজে কথা বলতে শুনেছি তাহলে তারপর তোর সাথে যা যা করবো তুই তা ভাবতেও পারবি না। আজকে আমাকে তুমি রিয়াদের জন্য চর মেরেছো, কিন্তু একদিন সব বুঝতে পেরে এই কাজের জন্য তুমি অনেক আফসোস করবে, কিন্তু কোনো লাভ হবে না। এসব ইমোশনাল ব্ল্যাকমেল করা আমি মোটেও পছন্দ করি না, তাই এরকম কথা বলে আমার মন জয় করার চেষ্টা করিস না। আর শোন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই তো তোকে বলা হয়নি। বলো। আমি আর তোদের এই ফকিন্নি মার্কা বাসায় থাকতে পারবো না। আমার নিজস্ব ফ্ল্যাট আছে, আমি কাল থেকে ওইখানেই থাকবো। সে কি, এখানে থাকতে তোমার কি সমস্যা? সমস্যা একটাই, আমি এখানে আমার ইচ্ছে মতো কিছু করতে পারি না। আগে কত সুন্দর অফিস শেষ করে বাইরে বাইরে ঘুরতাম, কখনো কখনো নাইট ক্লাব, তো কখনো কখনো সিনেমা হল। উফ, মিস করছি সেই লাইফটাকে। আমি আমার নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতে চাই। তুমি এখন বিয়ে করেছো, এখন আর এরকম করা তোমাকে মানাবে না। তোমাকে সবাই খারাপ চোখে দেখবে। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেটা বলছি সেটাই হবে। আমি কালকে বিকেলেই সেই বাসায় উঠে যাব।
তুই কালকে সকালে যেভাবে হোক তোর আম্মুকে রাজি করাবি। কিভাবে করাবে আমি জানি না। তুমি আর এখানে থাকতে চাচ্ছ না কেন? তোমার উদ্দেশ্যটা কি? আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। তুই হলি ছোট লোক, তোর মাথায় এত সহজে এগুলো ঢুকবে না। আসলে রিয়াদ আর আমার সম্পর্কের কথা যদি তার পরিবার জানতে পারে তাহলে কখনোই আমাদের মেনে নেবে না। তাই রিয়াদ বলেছে পালিয়ে বিয়ে করবে। সেই মোতাবেক আমাকে আগে থেকে একটা বাসায় উঠতে বলেছে। সেখানে যেহেতু আমি রিয়াদ সহ থাকবো, তাই নিজের সংসার আগে থেকেই সব নিজের হাতে সাজাতে চাই। অনিকার মুখে এমন কথা শুনে সাজিদের বুকটা মোচড় দিয়ে উঠল। সাজিদ অনিকাকে অনেক ভালোবাসতো, কিন্তু তার মুখে রিয়াদ আর তার বিয়ের কথা শুনে তার মনটাই খারাপ হয়ে গেল। নিজেকে সামনে নিয়ে বলল, তো আমাকে সেখানে নিয়ে যাওয়ার কারণ কি? কারণ তো সব ধীরে ধীরে জানতে পারবি। তার আগে একটা কারণ বলে রাখি, আমি তো একটা মেয়ে, একা একা বাসায় থাকতে পারি নাকি? তোকে তো বিয়ে করেছি আমার বডিগার্ড হিসেবে। এইদিকে রিয়াদও নাকি আসতে পারবে না 1 বছর পুরো না হলে। বাহ বাহ, ভালোই তো প্ল্যান করেছো তুমি। আর বলির পাটা হিসেবে আমাকে ব্যবহার করছো। শেষে আমার উপর সকল দোষ চাপিয়ে নিজে বেঁচে যাবে। এই তো বুঝে গেছিস। জানিস তো মানুষ নিজের ভালোবাসাকে পেতে যা খুশি তাই করতে পারে। বাকি সময়টা যদি ভালো মতো কাটাতে পারিস আর আমার কথা মতো চলতে পারিস তাহলে তোর জীবনটা আমি টাকা দিয়ে রাঙিয়ে দিব। জুতা মেরে আর গরুদান করতে হবে না। আল্লাহ তাআলা যখন সুস্থ সবল মানুষ হিসেবে তৈরি করেছেন, আমার হাত পা সব ঠিক রেখেছেন, তো আমি নিজেই ইনকাম করে খেতে পারবো। সাজিদ আর কোনো কথা না বলে সোফায় এসে শুয়ে পড়ল। সাজিদ জানে সামনে তার জন্য কি কি অপেক্ষা করতেছে। সাজিদ বুঝতে পারছে না অনিকা আসলে কি করতে চাচ্ছে আর কেন বা এরকম সিদ্ধান্ত নিয়েছে। সকালে নাস্তা করার সময় সাজিদ তার মার সাথে ফ্ল্যাটে যাওয়ার ব্যাপারে কথা বলে। প্রথমে তিনি রাজি না হলেও পরে সাজিদ তাকে ভালোভাবে বুঝিয়ে বলায় আর তিনি না করতে পারেননি। সকালে নাস্তা করে অনিকা রুমে ঢুকে সব কাপড় চোপড় ব্যাগে ভরা শুরু করে দেয়। সাজিতেও প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে নেয়। সব কিছু গোছানো শেষ হলে সাজিদ আর অনিকা সবার থেকে বিদায় নেয়। সাজিদ আগে তার মার থেকে বিদায় নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে, কারণ তার বাবা ভাই বোনগুলো এখন তার সাথে কথা বলা তো দূর, সাক্ষাৎ করতেও চায় না। শুধু তার মাই তার সাথে কথা বলে, সময় কাটায়, তাও সবার থেকে লুকিয়ে লুকিয়ে। যাই হোক, অনিকা সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসে। সাজিদ ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো শুরু করে। প্রায় ঘন্টাখানিক পর তারা অনিকার ফ্ল্যাটে চলে আসলো। গাড়ি থেকে নেমে যে যার ব্যাগ নিয়ে বাসায় ঢুকলো। এই বাম দিকের রুমটা আমার আর ডান দিকের রুমটা তোর। ওই বাসায় তোর সোফায় থাকতি, এখন আর সোফায় থাকতে হবে না, নিজের রুমে থাকবি। ধন্যবাদ তোমাকে। শোন, ধন্যবাদ দেয়া লাগবে না। এই বাসার সব কাজ তোকেই করতে হবে, আমি করতে পারবো না। মানে কি কাজ করতে হবে আমাকে? তেমন কিছু না, ঘর মোছা, আবার কাপড় ধোয়া, সকালের নাস্তা করা, রাতের খাবারগুলো তোকেই করতে হবে। আর দুপুরে তো বাইরে থাকবো, তাই দুপুরের খাবার বাইরেই করব। অফিস শেষ করে নিজের ক্লান্তি দূর না করে রান্না করব, কাপড় ধোবো, ঘর মুছবো, এত কাজ আমি একা করতে পারবো না। দরকার হলে কাজের মেয়ে রাখবো আমি। না, সব কাজ তোকেই করতে হবে। ভুলে যাস না, তুই আমার পার্সোনাল পিএ প্লাস বডিগার্ড। আমি যা বলবো তোকে তাই করতে হবে। কিন্তু আমি অফিস শেষ করে ক্লান্ত শরীরে আমি কিভাবে এতগুলো কাজ করব? আমি জানি না কিভাবে করবি, কিন্তু তোকে করতেই হবে, এটা আমার অর্ডার। এটা কি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আর কয়েকটা মাস যেহেতু আমি সহ্য করে নেব। তবে মনে রাখবে, একদিন তোমাকেও আমার মতো কষ্ট করতে হবে। সেদিন বুঝবে অপরের কষ্টটা কি। সাজিদ ইচ্ছা করলেই সব কিছুর জবাব দিতে পারত, কিন্তু দিবে না। এসব করে যদি অনিকার মনে একটুও জায়গা করা যায়। প্রতিদিন সকালে অনিকার জন্য চা বানানো, নাস্তা তৈরি করে টেবিলে রাখা, অনিকার ময়লা পোশাকগুলো ধুয়ে দেওয়া, পুরো বাসা পরিষ্কার করা, রাতের খাবার বানানো, সব কাজ সাজিদ একাই প্রতিদিন করে। নতুন বাসায় আসার পর অনিকা প্রায় রাত করে ঘরে ফেরে, তাও আবার নেশা করে। সাজিদ তাকে অনেকবার বুঝিয়েছে, কিন্তু অনিকা কোনো পাত্তা দেয় না, উল্টা আরও অপমান করে। সাজিদও আর তাকে বেশি কিছু বলে না, কারণ সে তো আর তার নয়, সে তো অন্য কারোর হয়ে যাবে। তাই সাজিদ আর বেশি মাথা ঘামায় না। একদিন রাতে অনেকে বৃষ্টির মধ্যে অনেক রাত করে ঘরে ফেরে। সাজিদের প্রচণ্ড রাগ হয়।
প্রথমে তাকে বকতে চাইলেও পারে না, কারণ অনিকা এইভাবে ভিজে রয়েছে, তার উপর নেশাগ্রস্ত। সে আর তেমন কিছু না বলে নিজের রুমে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর অনিকার রুম থেকে অদ্ভুত কোঙ্গানির মতন কিছু আওয়াজ ভেসে আসে। অনিকার রুমের দরজা খোলাই ছিল। সাজিদ ভিতরে প্রবেশ করে দেখলো অনিকা কাঁপছে আর মৃদু কথা বলতেছে। সাজিদ গিয়ে অনিকার কপালে হাত দিয়ে চমকে ওঠে। জ্বরে তার শরীর যেন পুড়ে যাচ্ছে, তার শরীরও ভেজা। সাজিদ পাশের বাসার এক ভাবিকে ডেকে এনে অনিকার শরীরের ভেজা পোশাক পাল্টে নেয়। তারপর সারাক্ষণ সাজিদ অনিকার কপালে জলপট্টি দিতে থাকে। রাত 2টার দিকে অনিকার জ্বর খুব বেড়ে যায়। সাজিদ সাথে সাথে ডাক্তারকে ফোন করে সব কিছু বলে। ডাক্তার বলে, এত রাতে আপনি কোনো ফার্মেসি খোলা পাবেন না, তার চেয়ে বরং আমি একটা পরামর্শ দিই, আপনি সেটা করুন। সাজিদ ডাক্তারকে জিজ্ঞাসা করে কি পরামর্শ। তখন ডাক্তার তাকে বলে, আপনি যেহেতু তার স্বামী, সেহেতু আপনার শরীরের তাপ তাকে দেন, মানে তাকে জড়িয়ে ধরে ঘুমান, তাহলে দেখবেন তার শরীরে জ্বর কমে গেছে। সাজিদ সেই পরামর্শ অনুযায়ী অনিকাকে জড়িয়ে ধরে থাকে। অনিকাও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। এই প্রথম কোনো মেয়েকে জড়িয়ে ধরে একই বিছানায় শুয়েছে সে। তার কেমন যেন ভালো লাগা কাজ করছিল। অনিকার শরীরটা যেন তুলোর চেয়েও বেশি নরম, আর তার শরীরে মিষ্টি একটা ঘ্রাণ আছে যেটা সাজিদকে পাগল করে দেয়। তার ভিতরের চাহিদা বেড়ে যায়, কিন্তু সাজিদ কোনো মতে তা কন্ট্রোল করে। এভাবে কখন যে ঘুমিয়ে পড়ে সাজিদ সেটা বলতে পারে না। সকালে অনিকার কান্নার শব্দে সাজিদের ঘুম ভেঙে যায়। সাজিদ দেখতে পায় অনিকা 2 হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছে। সাজিদ বলল, কি হলো, এভাবে কান্না করতেছো কেন? তোকে খুব ভালো মনে করেছিলাম, কিন্তু তুই যে এতটা খারাপ তা আমার জানা ছিল না। আরে আমি আবার কি করলাম? কি করিসনি সেটা বল। একটা মেয়েকে পেয়ে তার সম্মানটুকু এভাবে কেড়ে নিতে পারলি তুই? বিশ্বাস কর, আমি কিছুই করিনি। রাতে তোমার সাজিদ গালে হাত দিয়ে তাকিয়ে রইল। যদি কিছু নাই করিস তাহলে আমার পোশাকগুলো কোথায় গেল? আর আমাকে এই পোশাকগুলো কে পরিয়ে দিয়েছে? আমাকে জড়িয়ে ধরে নাক ধরে ঘুমাচ্ছিলি কেন? তুই বা কেন আমার রুমে আমার বিছানায় আমার সাথে? দেখো, তুমি ভুল ভাবছো। কাল রাতে তোমার প্রচুর জ্বর হয়েছিল। তারপর পাশের বাসার ভাবিকে ডেকে এনে তোমার শরীরের ভেজা পোশাক পাল্টে জলপট্টি দিতে থাকি। এতেও যখন তোমার জ্বর কমছিল না, তখন আমি ডাক্তারকে ফোন করি। তখন তিনি বলেন, যেহেতু তুমি আমার বউ হও, সেহেতু তোমায় জড়িয়ে ধরে ঘুমালে জ্বর কমে যাবে। তার মানে তুই স্বামীর অধিকার ফলাতে সারা রাত আমাকে ভোগ করেছিস, জানোয়ারের বাচ্চা। এখন আমি রিয়াদের সামনে কোন মুখে দাঁড়াবো? কি জবাব দিব তাকে? কেন করলি আমার সাথে এমনটা? তোর যদি এতই নারীর প্রতি লোভ থাকতো তাহলে তুই পতিতালয়ে গেলি না কেন? সাজিদ অনিকার এই বাজে কথাগুলো শুনে প্রচণ্ড পরিমাণ রেগে গেল। সে আর রাগ সামলাতে না পেরে ঠাস ঠাস করে 2টো চড় মেরে দেয়। অনিকার ফর্সা গালে 4 আঙুলের দাগ পড়ে যায়। গালে হাত দিয়ে সে রাগী দৃষ্টিতে সাজিদের দিকে তাকায়, কিন্তু তার দিকে তাকিয়ে অনিকার আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম, কারণ সাজিদ অনিকার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অনিকা সাজিদের রাগী চেহারাটা দেখে অনেকটা ভয় পেয়ে গেল। অনেক শুনেছি তোর এই ফালতু নোংরা কথা, আর নয়। কি মনে করেছিস তোকে ভালোবাসি বলে সব জায়গায় ছেড়ে দেব? একটু ভেবে দেখ তো তুই কাকে কি কথা বলেছিস। তোর সাথে 4 মাস একসাথে আছি, কোনোদিন দেখেছিস আমাকে একটা মেয়ের দিকে চোখ তুলে তাকাতে? কোনো মেয়ের সাথে অপ্রয়োজনীয় কথা বলতে? কোনো মেয়ের সাথে নোংরামো করতে? আরে তোকে যদি ভোগ করারই হতো, তোকে তো প্রথম দিনই ভোগ করে ছেড়ে দিতাম। তোর অত্যাচারগুলো সহ্য করতাম না। কিন্তু আমি এমনটা করিনি, কারণ যে এইরকম করবে সে কাপুরুষ ব্যতীত আর কিছুই নয়। আর আমি কাপুরুষ নই যে তোকে ভোগ করে ছেড়ে দিব। আর সেই জায়গায় তুই আমার গায়ে কোন দোষ দিচ্ছিস? একটা কথা কি জানিস, তোকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাই আমি এখনও তোর সব অত্যাচার সহ্য করে পড়ে রয়েছি। তোর সাথে এই পর্যন্ত উঁচু গলায় কথা বলিনি, সবসময় হাসি মুখে কথা বলেছি। কিন্তু এখন থেকে আর আমার সেই হাসি মুখটা আর দেখতে পাবি না, কারণ তোর মতো মেয়ের সাথে আর যাই হোক ভালোভাবে কথা বলা যায় না। তাই এখন থেকে তোর সাথে অন্যরকম ব্যবহার করব। তুই আমার সাথে কি করতে চাচ্ছিস? কি করতে চাই সেটা কিছুক্ষণ পর থেকে বুঝতে পারবি।
সাজিদ, তুই এখন আমার সাথে যা ব্যবহার করলি সেটা একদমই ভালো করলি না। এটার প্রতিশোধ আমি অবশ্যই নেব, মনে রাখিস। তুই কিন্তু ভালো করে জানিস আমি ভয় দেখানো পছন্দ করি না। ভয় পাওয়ার মতো লোক অন্তত আমি না। তাই আমাকে এসব বলে আমার রাগটাকে বাড়িয়ে দিস না। আর হ্যাঁ, যদি মনে হয় আমি তোর সাথে খারাপ কিছু করেছি তাহলে নিজের শরীরটা ভালো করে দেখে নে। আর এতেও যদি বিশ্বাস না হয় তাহলে কোনো ডাক্তারের কাছে গিয়ে নিজেকে পরীক্ষা করে নিস। সাজিদ আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে। অনিকা প্রচণ্ড রাগ হয় সাজিদের প্রতি। মনে মনে সে সাজিদকে আরও কষ্ট দেওয়ার প্ল্যান বানাতে থাকে। সাজিদ তাকে কিছুক্ষণ পর চা দিয়ে যায়। অনিকা চাটা খেতে না চাইলেও সাজিদ তাকে ধমক দিয়ে খাওয়ায়। অনিকাও আর না খেয়ে থাকতে পারে না। সাজিদের রাগী চেহারাটা সে আজ প্রথম দেখল। সাজিদ রাগ করতে পারে সেটা যেন আজ সে প্রথম জানল। সাজিদ নাস্তা করে অফিসের পোশাক পরে বের হয়ে যায়। সাজিদ বের হওয়ার পর পাশের বাসার ভাবি এসে গতকাল রাতে সব ঘটনা অনিকাকে খুলে বলে। তারপর খোঁজ খবর নিয়ে চলে যায়। উনি চলে যাওয়ার পর অনিকা নিজের শরীরে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে সাজিদ তার সাথে কিছুই করেনি। করলে অবশ্যই শরীরে এইসব করার চিহ্ন দেখা যেত। কিছুক্ষণ পর সেও নাস্তা শেষ করে অফিসে চলে যায়। এরপর কেটে গেল বেশ কয়েকটা দিন। এই কয়েকদিন অনিকা আর ইচ্ছা মতন চলতে পারেনি। সাজিদ তাকে কঠোরতার সাথে আটকে রেখেছে। এখন সে আর দেরি করে বাসায় ফিরতে পারে না, আর না নেশা করে ফেরে। অন্যদিকে অনিকা সাজিদের এই অধিকার ফলানোতে বেশ বিরক্ত। তারপরও সে সাজিদকে কিছু বলতে পারে না। বললেই সাজিদ রাগারাগি করে ঘরের অবস্থা খারাপ করে ফেলে। অনিকা আরও ভয়ে কিছু বলার সাহস পায় না। কিন্তু কিছুদিন পর ঘটে গেল আর একটা অঘটন। সেদিন সকালে সাজিদ অফিসে বসে কাজ করছিল। এমন সময় তার মোবাইলে একটি কল আসে। সে মোবাইল নিয়ে দেখে তার আম্মু কল দিয়েছে। সাজিদ হাসি মুখে কল রিসিভ করে তার মাকে সালাম দেয়। সালামের উত্তরের পর তার মা তাকে যা শোনায় তাতে যেন সাজিদের মাথায় আকাশ ভেঙে পড়ে। সাজিদের মাথা যেন এই মুহূর্তে ঘুরছে। তার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। চোখ দিয়ে অঝর পানি পড়তে থাকে। চলুন বলি সাজিদের আম্মু তাকে কি বলেছিল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুই যেখানেই থাকিস না কেন তাড়াতাড়ি শহরের হাসপাতালে চলে আয়। কেন আম্মু? আর তুমি কাঁপছো কেন? সব ঠিক আছে তো? না বাবা, কিচ্ছু ঠিক নেই। তোর বাবা আজকে সকালে স্ট্রোক করেছে। আমরা তাকে এখন হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তাররা চেক আপ করে বলেছেন তোর বাবার নাকি খুবই খারাপ অবস্থা, অপারেশন করতে হবে। তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। সাজিদ তারপর আর কোনো কথা বলতে পারেনি। সে এক পাখা ছুটেই হাসপাতালে চলে আসে। হাসপাতালে আসার পর তার বাবার কেবিন নম্বর ট্রেনে দৌড়িয়ে সেখানে যায়। গিয়ে দেখে তার আম্মু আর তার বোন দুটি কাঁদছে। সাজিদ দৌড়িয়ে তাদের কাছে গেল। সাজিদ কাছে যাওয়ার পর তার বোন দুটো অনেক রেগে গেল। তারা সাজিদকে এখানে আশা করেনি, কারণ তার জন্যই তার বাবার আজ এই অবস্থা। নাদিয়া রেগে বলল, তুই তুই এখানে কেন এসেছিস? আমার বাবার এই অবস্থা করেও তোর শান্তি হয়নি? চলে যা এখান থেকে। আমার বাবা যেন তোর এই মুখ দেখতে না পারে। চলে যা বলছি। তোর সাহস তো কম না। তোকে আমি কি এই শিক্ষা দিইনি? বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলছিস? বড় ভাই? কিসের বড় ভাই? আমি ওকে বড় ভাই হিসেবে মানি না। এর জন্যই আজ আমার বাবার এই অবস্থা। আমার বাবা আমি কোনোদিন কাঁদা তো দূর, মন খারাপ করতেও দেখিনি। আর এর জন্য আমার বাবা প্রতি রাতে কাঁদে, তার জন্য চিন্তা করে। এইরকম চিন্তা করতে করতে বাবার আজ এই অবস্থা। ওই দিন যদি ওই নিকৃষ্ট কাজটা না করতো তাহলে আজ আর আমার বাবা হাসপাতালের বেডে পড়ে থাকতো না। আমার বাবার সকল সুখ শান্তি কেড়ে নিয়েছে, তাকে আমি কখনোই ভাই হিসেবে মানব না। ওকে আমার এখানে সহ্য হচ্ছে না, ওকে এখান থেকে চলে যেতে বলো। সাজিদ নাদিয়ার এইসব কথায় মনে খুবই কষ্ট পেল। আসলে আপনজনের থেকে পাওয়া আঘাত সবচেয়ে বেশি কষ্টকর হয়। তার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নাদিয়া, বোন কথাটা। এই খবরদার, আমাকে বোন বলবি না। আমার কোনো ভাই নেই। লজ্জা করে না তোর আমাকে বোন বলে পরিচয় দিতে? তোকে না অনুরোধ করেছিলাম আমাকে বা আম্মু আব্বুকে আম্মু আব্বু ভাই বোন বলে পরিচয় দিতে? তারপরেও আমাকে কেন বোন বলে পরিচয় দিচ্ছিস? নাদিয়া, এসবের মানে কি? তুই সাজিদের সাথে এভাবে কথা কেন বলছিস?
আর পরিচয় দিতে মানা করেছিলি মানে? হ্যাঁ, আমি তোকে বলেছিলাম যাতে আমাদেরকে নিজের আপনজন বলে পরিচয় না দেয়, কারণ যে আপনজনের বিশ্বাস রাখতে জানে না সে আবার আপনজন কি করে হয়। ওকে এখান থেকে চলে যেতে বলো। একদিন সব সত্যিটা জানবি, আর তারপর আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেদিনটা আর কখনোই আসবে না, কারণ আমি জানি ভাবি আমাদের কখনোই মিথ্যে বলবে না। আর তুই এখন এখানে কেন দাঁড়িয়ে আছিস? ও এখানে থাকবে না তো কে থাকবে? তোর বাবা চিকিৎসার টাকা কে দেবে শুনি? নাদিয়া তখন চুপ হয়ে যায়। আসলে তার আম্মুই ঠিক বলেছে, সাজিদের টাকায় তো তাদের বাবার চিকিৎসা করতে হবে, আর সেই যদি এখানে না থাকে তাহলে কিভাবে হবে? সাজিদ বলে উঠল, বোন আমার, দয়া করে আমাকে কিছুক্ষণ এখানে থাকতে দে। তুই পরে আমাকে ইচ্ছে মতো বকে দিতে পারিস, আমি কিছুই বলবো না। মাথা নিচু করে সব শুনে নেব। শুধু বাবা চিকিৎসা করার সময়টুকু আমাকে এখানে থাকতে দে প্লিজ। নাদিয়া তার দিকে না তাকিয়ে মাথা নেড়ে ওখান থেকে চলে আসে, আর সাজিদ তার আম্মুর সাথে কথা বলে। তারপর ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার তাকে বলল, দেখুন, আপনার বাবার অবস্থা খুবই খারাপ। ওর অপারেশন করতে হবে বিকাল 5টার মধ্যে, না হলে আর তাকে বাঁচানো সম্ভব হবে না। না ডক্টর, দয়া করে এরকম বলবেন না, আমার বাবাকে বাঁচান। আরে পুরোটা তো শুনবেন। আপনার বাবার অপারেশনের জন্য 20 লক্ষ টাকা লাগবে। বিকাল 5টার মধ্যে টাকাটা ক্যাশ কাউন্টারে জমা দিয়ে দেবেন, তারপরই অপারেশন শুরু হবে। কি 20 লক্ষ টাকা? হ্যাঁ, 20 লক্ষ টাকা। এটা কোনো সাধারণ অপারেশন নয়। এটা করলে আপনার বাবার সম্পূর্ণ রোগ সেরে যাওয়ার সম্ভাবনা আছে। আর তাছাড়া এই অপারেশন করবেন ডক্টর নাইম মামুন। চিনেন তো ওনাকে? চিনি, কিন্তু ডক্টর এই বিকালের মধ্যে আমি এত টাকা কিভাবে সংগ্রহ করব? আমরা তো 20 লক্ষ টাকা কখনো চোখেও দেখিনি। আমরা এত কিছু জানি না, তবে এটুকু জানি যে এই অপারেশনটা না করলে বড় কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। সাজিদ তারপর টাকার সন্ধানে বেরিয়ে পড়ে। সে ভেবে পাচ্ছে না কার কাছ থেকে টাকা ধার নেবে। এত মোটা অঙ্কের টাকা তো শুধু অনেকাই দিতে পারবে। এখন কি তার কাছে যাওয়া উচিত? যদি টাকা না দেয়, দেবে না কেন? নিজে শ্বশুর বলে কথা, অবশ্যই দিবে ইনশাল্লাহ। এসব ভাবতে ভাবতে সাজিদ অফিসে এসে সোজা অনিকার কেবিনে চলে যায়। আসবো? আয়। একটু আগে অফিস ছেড়ে কোথায় গিয়েছিলি? এটা কি খেলার মাঠ পেয়েছিস যে যখন ইচ্ছে তখন বের হয়ে যাবি? আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে আনিকা। তা আমি কি করব? সাজিদ অনিকার কথায় অবাক হয়ে যায়। এই কেমন বৌমা যে নিজের শ্বশুরমশাই হার্ট অ্যাটাকের কথা শুনে তার মনে বিন্দুমাত্র কোনো চিন্তা নেই। আমার অফিস থেকে বের হচ্ছিস? আমার অনুমতি নিল না কেন? আচ্ছা, আমি আর এরকম করব না। ঠিক আছে, এই লাস্ট বারের জন্য ছেড়ে দিলাম। এরপর সোজা অফিস থেকে বের করে দিব। সাজিদ অনিকার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বলল, আনিকা। আনিকা, আমার 20 লক্ষ টাকার খুবই প্রয়োজন। তুমি প্লিজ আমাকে 20 লক্ষ টাকা অ্যারেঞ্জ করে দাও। কি? কত টাকা? 20 লক্ষ। 20 লক্ষ টাকা? মাথা ঠিক আছে তো তোর? টাকাকে কি গাছের পাতা পেয়েছিস যে চাইলি আর পেয়ে যাবি? দয়া করে তুমি আমাকে 20 লক্ষ টাকা এনে দাও, না হয় মনে হচ্ছে আমার বাবা বাঁচবে না। এই টাকাটা না দিলে আমার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। দেখ, এত ঘ্যানোর করিস না। এমনি আজকের কাজের চাপ বেশি, তার উপর তোর এই প্যাচাল আমার ভালো লাগছে না। আর তাছাড়া এত টাকা এখন আমার কাছে নেই, আর থাকলেও দিতাম না। এখন তুই আসতে পারিস। প্লিজ একটু কথাটা। কোনো কথা নেই, যা এখান থেকে। সাজিদ বেরিয়ে পড়ে অনিকার কেবিন থেকে। সে জানে অনিকাকে এখন শত বললেও কাজ হবে না, কারণ এই কদিন সাজিদ অনিকার সাথে অনেক কঠোর ব্যবহার করেছে। এমনকি মাঝে মাঝে হাত তুলেছে, কারণ অনিকার মুখের ভাষা কখনো কখনো আটকানো যেত না। এই জন্য মাঝে মাঝে সাজিদ অনিকার গায়ে হাত তুলত। সাজিদের জন্যই অনিকা আগের মতো স্বাধীনভাবে চলতে পারে না। এত কিছুর পরে অনিকা কখনোই তাকে সাহায্য করবে না। সাজিদ এটা ভালো করেই জানে।
সাজিদ অনিকার কাছে শুধু শুধু সময় নষ্ট না করে রিয়াদ এবং শ্যামের কাছে গেল। তাদেরকে পুরো ব্যাপার খুলে বলল। তারা দুঃখ প্রকাশ করলো, কিন্তু তারা কখনোই এত টাকা ধার দিতে পারবে না, কারণ তারা কাজ শুরু করছে মাত্র 8 মাস আগে। তারপরেও তারা তাদের জমানোর মোট 3 লক্ষ টাকা সাজিদের কাছে তুলে দিল। সাজিদ বলল, তোরা টাকাটা রাখ, পরে এসে আমি একসাথে জমিয়ে নিয়ে যাব। আর হ্যাঁ, অনেক ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ দেওয়া লাগবে না, তুই তাড়াতাড়ি বাকি টাকাটা জোগাড় কর, প্রায় 12টা বাজছে। সাজিদ মাথা নাড়িয়ে বেরিয়ে পড়ে ব্যাংকের উদ্দেশ্যে, কিন্তু ব্যাংক তাকে একসাথে এতগুলো টাকা দিতে রাজি নয়। সাজিদ হতাশ হয়ে যায়। তারপর সে ছুটে চলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে, কিন্তু বলে না, বিপদে যখন আসে চারিদিক ঘিরেই আসে। তারাও তাকে তেমন টাকা দিতে পারল না। সাজিদ এবারই ওবারই ঘুরতে ঘুরতে 3টা বেজে যায়। সে হতাশ হয়ে একটি বেঞ্চে বসে। এত ব্যস্ততার মাঝেও সাজিদ নামাজ মিস করেনি, কারণ সে জানে বিপদ থেকে একমাত্র আল্লাহ তাআলাই উদ্ধার করতে পারবেন। সাজিদ হিসাব করে দেখল, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন থেকে মোট 7 লক্ষ টাকা ধার নেওয়া হয়েছে। আরও অর্ধেকের চেয়েও বেশি টাকা বাকি। সে কি করবে এখন? সে মনে মনে আল্লাহকে ডাকতে থাকে। এমন সময় তার মোবাইলের একটি কল আসে। সে তুলে দেখে তার আম্মু কল করেছে। সে রিসিভ করলো। কিরে বাবা, টাকা জোগাড় করতে পেরেছিস? না আম্মু, কত জায়গায় গেলাম, কতজনের কাছে গেলাম, কিন্তু তারা তেমন কিছুই করতে পারলো না। এবার কি হবে রে বাবা? ডাক্তাররা তো বলেছে টাকা না দিলে অপারেশন শুরু করবে না। তাহলে কি তোর বাবা টাকার অভাবে চিকিৎসা ছাড়া মারা যাবে? আহ মা, তুমি কেঁদো না, আমি আছি তো। আমি থাকতে বাবার কিছুই হতে দেব না। দরকার পড়লে নিজেকে বিক্রি করে দেব, তবু বাবার কোনো ক্ষতি হতে আমি দেব না। আচ্ছা বাবা, তুই দেখ কিছু করতে পারিস কিনা। আমি শুধু জানার জন্য ফোন করলাম, যা করার একটু তাড়াতাড়ি করিস। তুমি টেনশন করো না, আমি দেখছি। আরেকটা কথা, টাকা জোগাড় করবি ঠিক আছে, কিন্তু টাকাটা যাতে হারাম না হয়। যদি তোর আব্বু জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। সেই নিয়ে তুমি ভেবো না, আমি বৈধভাবেই টাকাটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। সাজিদ ফোনটা কেটে দিল। তার বুক ফেটে কান্না আসছে। এত বছর ধরে কত কষ্ট করে তাকে তার বাবা এই পর্যায়ে এনেছে, অথচ এখন সে কিছুই করতে পারছে না তার জন্য। নিজেকে বড্ড অযোগ্য, ছোট লোক মনে হচ্ছে। তাহলে কি সত্যিই তার বাবা চিকিৎসাহীন হয়ে মারা যাবে? সাজিদ আর ভাবতে পারে না। সে আবার অনিকার কাছে যায়। তাকে যেভাবেই হোক টাকাটা অনিকার থেকেই জোগাড় করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। সে ছুটে অনিকার অফিসে চলে আসে। কিছুক্ষণ পর অফিস ছুটি হয়ে যাবে। সে সোজা অনিকার কেবিনে চলে যায়। আসবো অনিকা? আয়, কিছু বলবি? আমাকে 20 লক্ষ টাকা দাও প্লিজ, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। দেখ, এত টাকা আমার পক্ষে এখন দেওয়া সম্ভব নয়। এত সোজা ভাবিস না। তুমি দয়া করে আমাকে টাকাটা দাও। এই টাকাটা না হলে আমার বাবার চিকিৎসা হবে না। আমি তো তোমাকে শুধু ধার দিতে বলছি, একেবারে দিতে তো বলিনি। বললাম তো, এত টাকা আমি দিতে পারবো না। তারপরেও ছ্যাঁচড়ার মতো কেন হাত পাচ্ছিস? জীবনেও 20 লক্ষ টাকা একসাথে চোখে দেখেছিস, আবার নির্লজ্জের মতো চাইতে আসছিস? তুমি কি বলছো অনিকা? আমার বাবা তো তোমারও বাবা। তুমি তার চিকিৎসার জন্য আমাকে টাকা ধার দিয়ে সাহায্য করবে না? ওই ছোট লোকের জন্য আমি শুধু শুধু এত টাকা কেন নষ্ট করব? সাজিদ অনিকার কথা শুনে প্রচণ্ড রেগে গেল। রাগের বশে অনিকার গলা ধরে দেয়ালের সাথে চেপে ধরে। রাগী গলায় বলল, তোর সাহস কি করে হয় আমার আব্বুকে ছোট লোক বলার? ছোট লোক কে, তুই না উনি? সাজিদ, ছাড় বলছি, আমার লাগছে। লাগুক, তোর কাছে এত অনুরোধ করার পরও তুই টাকা দিচ্ছিস না কেন? আমি তোকে কখনোই টাকা দিব না। তুই টাকা দিবি কিনা বল। অনিকা তখন ঝাড়ি নিজেকে সাজিদের কাছ থেকে ছাড়িয়ে নেয়। তারপর ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। সাজিদ গালে হাত দিয়ে অনিকার দিকে তাকায়। অনিকা যদিও তখন ভয় পাচ্ছিল, কিন্তু সাহস বলে ওঠে, তোর মতো ছোট লোককে তো আমি কখনোই টাকা দিব না। একজন মানুষ টাকা চাইতে আসে অনেক ভদ্রভাবে, আর তুই কিনা এসে আমার গলা চেপে ধরেছিস।
তোকে আমি টাকাটা দিতাম যদি তুই অসভ্যতামিটা না করতি, কিন্তু এখন আমি কখনোই তোকে টাকাটা দিব না। সাজিদের মাথা নিচু করে আছে। তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। তার বাবা স্কুলের প্রথম দিন কিভাবে স্কুলে দিয়ে গেছিল। একদিন শ্রেণী শিক্ষক তাকে বেত দিয়ে মারার পর পুরো স্কুলের সামনে তার বাবা তার সেই স্যারকে বকে দিয়েছেন। নিজে বৃষ্টিতে ভিজে তার ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছেন। কলেজে ফার্স্ট হওয়ার পর পুরো কলেজের সামনে নিজের ছেলেকে কাঁধে তুলে ফেলেছিলেন। ভার্সিটিতে ভর্তি করাতে গিয়ে নিজের প্রিয় মোটর সাইকেলটি বিক্রি করে দিয়েছেন। নিজের একটা শার্টে 2 বছর পরতেন, কিন্তু প্রতি বছর তাদের জন্য জামা কিনে দিতেন। কখনো অভাব জিনিসটা তার বাবা বুঝতে দেননি। নিজে না খেয়ে তাদেরকে খাইয়েছে। এমন অনেক দিনও গেছে, আর সেই বাবার জন্য সাজিদ কিছুই করতে পারছে না। শুধু তাই নয়, তার বাবা একটা ভুল বোঝাবুঝির মধ্যে আছে। তাহলে কি তিনি সাজিদের প্রতি অসন্তুষ্ট থেকেই এই পৃথিবীর মায়া ত্যাগ করবে? সাজিদ এইসব ভাবতে ভাবতেই চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আজ কেন চোখের অশ্রু বাধা মানছে না? এরকম ন্যাকা কান্না করে লাভ নেই, তোকে আমি কখনোই টাকাটা দিব না। সাজিদের খুবই ভয় হতে লাগলো, কারণ অপারেশন শুরু করতে আর মাত্র 1 ঘন্টা আছে। সে কিভাবে এই 1 ঘন্টার মধ্যে বাকি 13 লক্ষ টাকা নিবে? এইদিকে তো অনিকা টাকা দিবে না বলেছে। তাহলে কি তার বাবাকে বাঁচানো যাবে না? তার বাবা কি একটা মিথ্যার ওপর বিশ্বাস করে এই পৃথিবী ত্যাগ করবে? সাজিদের প্রচুর কান্না পাচ্ছে। সে অনিকার সামনে হাঁটু করে বসে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আনিকা, আমাকে দয়া করে টাকাটা দিয়ে দাও। আর 1 ঘন্টা আছে মাত্র অপারেশন শুরু হতে। আমি এতগুলো টাকা কোথায় পাবো? শুধু তুমিই পারো আমাকে এই এতগুলো টাকা দিতে। এই টাকাটা না হলে আমার বাবার চিকিৎসা হবে না। দয়া করে আমাকে টাকাটা দিয়ে দাও। তুই যদি ভাবিস তোর এসব ন্যাকামতে আমার মন গলে যাবে, তাহলে তুই ভুল ভাবছিস। তোকে আমি টাকা দিব না। শুধু শুধু এই নাটকটা না করলেও পারতি। এই বলে অনিকা সেখান থেকে চলে যাচ্ছিল। সাজিদ দৌড়ে গিয়ে অনিকার সামনে দাঁড়ায়। অনিকা বলল, কি হলো, তুই পথ আটকালি কেন? দেখ, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, টাকা দিব না। তাই শুধু শুধু আমাকে বিরক্ত করিস না। সাজিদ তখন অনিকার সামনে হাঁটু গেড়ে বসলো। তারপর অনিকার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আনিকা, প্লিজ এতটা নির্দয় হয়েও না। একটু দয়া করো আমার উপর, একটু দয়া করো। পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল। ঘটনা আকস্মিক অনিকা একদম স্তব্ধ হয়ে গেছে। সাজিদ সে তার পা ধরে বসবে সে ভাবতেও পারেনি। ব্যাপারটা বুঝতে পেরে সে বলে উঠল, এই কি করছিস নাকি? পা ছাড়, আবার পা ছাড় বলছি। না, ছাড়বো না। তুমি আমাকে টাকাটা দিয়ে দাও আনিকা, প্লিজ। এই টাকাটা না হলে আমার বাবাকে বাঁচানো সম্ভব হবে না। আমি আমার বাবাকে এত তাড়াতাড়ি হারাতে চাই না। প্লিজ টাকাটা দিয়ে দাও, দয়া করো আমার উপর। কিন্তু আমার তো তোর উপর দয়া হচ্ছে না, কি করব? প্লিজ আনিকা, এমন কথা বলো না। আমি আর কখনোই তোমার জীবনে কোনো অধিকার ফলাতে আসবো না। তুমি চাইলে এই টাকার বিনিময়ে আমি তোমার চাকর হয়ে যাব। তুমি আমাকে যাই বলবে আমি তাই করব। তবুও দয়া করে আমাকে টাকাটা দাও। পা আরও শক্ত করে জড়িয়ে ধরে। অনিকার একটু মায়া হলো সাজিদের জন্য। সাজিদের কান্নাগুলো তার কাছে কেমন খারাপ লাগছে। অনিকা বুঝলো সাজিদ এখন কতটা চিন্তিত, ভীত, সন্ত্রস্ত হয়ে রয়েছে তার বাবার চিকিৎসার জন্য। তাই তার পা ধরতেও সে দ্বিধাবোধ করেনি। এই আমার পাটা ছাড় বলছি। আচ্ছা ঠিক আছে, তোকে আমি টাকা দিব, কিন্তু তার আগে আমার 2টা শর্ত পালন করতে হবে। আমি তোমার সমস্ত শর্তে রাজি আছি। বলো তোমার কি শর্ত? আমার শর্ত 2টি হচ্ছে, 1, তুই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিবি, আর ডিভোর্স দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে চলে যাবি। 2, যতদিন আমার সাথে থাকবি আমার চাকর হিসেবে থাকবি। আমি যাই বলবো সাথে সাথে তুই তাই করবি। যদি এই 2টো শর্ত মানতে পারিস তাহলেই তোকে আমি টাকাটা দিব। আমি তোমার শর্তে রাজি আছি। তুমি শুধু আমাকে টাকাটা দাও প্লিজ। তুই আগে আমার পা ছাড়। সাজিদ অনিকার পা ছেড়ে উঠে দাঁড়ালো। অনিকা তাচ্ছিল্যের সুরে বলল, কিরে, শেষমেশ আমার পা জড়িয়ে ধরে কাঁদতে হলো তোকে? সাজিদ মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। শোন, তোকে আমি ওই দয়াটা করলাম,
যেই দয়া আমি একটা কুকুর আমার বাড়ির সামনে আসলে করি। তাই মনে রাখিস, আমি যা বলবো চাকরের মতো তোকে তাই শুনতে হবে। সাজিদ মাথা নাড়ায়। কিছুক্ষণ পর অনিকার টাকা নিয়ে আসে। 20 লক্ষ টাকা অনিকার কাছে কোনো টাকাই নয়, তার নিজের অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা পড়ে রয়েছে। যাই হোক, অনিকা আর সাজিদ একসাথে হাসপাতালে যায়। সেখানে গিয়ে টাকাটা সময় মতন দেওয়ার জন্যই সময় মতন অপারেশনটা শুরু হয়। তারা সবাই ডাক্তারের বাইরে আসার অপেক্ষা করতে থাকে। আর এদিকে সাজিদ মসজিদে গিয়ে নফল নামাজ পড়ছে আর সিজদায় দোয়া করছে। তার চোখ দিয়ে শুধুই পানি বেরো হচ্ছে। আর তার আম্মু বোনগুলোর অবস্থাও বেগতিক। অনিকা তাদের সবাইকে শান্ত রাখার চেষ্টা করছে। প্রায় 6 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে এলেন। সবাই এসে ডাক্তারকে ঘিরে ধরেছে। সাজিদ বলল, ডক্টর, আমার আব্বু এখন কেমন আছেন? উনি সুস্থ আছেন তো? কি হলো ডাক্তার, উনি সুস্থ আছেন তো? আপনারা অস্থির হবেন না, উনি এখন সুস্থ আছেন। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। অনেকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরবে ইনশাল্লাহ। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যান। সাজিদ সহ সবার মুখে হাসি ফুটে ওঠে। সবাই সমস্যারে আলহামদুলিল্লাহ বলে উঠল। কিছুক্ষণ পর সাজিদের আব্বুর জ্ঞান ফিরে আসে। সবাই তার কাছে যায়, কিন্তু সাজিদ যায় না। আড়াল থেকেই তার বাবাকে দেখে হাসপাতালের বাইরে চলে আসে, কারণ তাকে দেখলে যদি তার বাবার মেজাজ বিগড়ে যায়। তাই সে আর তার বাবার সামনে যায়নি, বাইরে এসে সবার জন্য অপেক্ষা করতে থাকে। সাজিদ সেই 7 লক্ষ টাকা সবার থেকে নিয়েছিল, তা আবার সবাইকে ফিরিয়ে দেয়, কারণ অনিকা 20 লক্ষ টাকা পুরোটাই নিজেই দিয়েছিল। তাই আর সেই 7 লক্ষ টাকার কোনো দরকার পড়েনি। কিছুক্ষণ পর অনিকা আর তার আম্মু একসাথে বাইরে আসে। সাজিদ তার আম্মুর সাথে কিছু কথা বলে সে আর অনিকা তাদের বাসায় চলে গেল। বাসায় আসার পর সাজিদ অনিকাকে বলল, আপনাকে খুবই ধন্যবাদ। ধন্যবাদ কেন? আপনি যদি সময় মতো টাকাটা না দিতেন তাহলে হয়তো আমার বাবার চিকিৎসা হতো না, আর চিকিৎসা না হলে হয়তো আমার বাবাকে বাঁচানো সম্ভব হতো না। শোন, এত ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি। যতদিন তুই আমার সাথে আছিস ততদিন চাকরের মতো থাকবি। আমি যাই বলবো তাই করবি, তাহলেই ধন্যবাদ দেওয়া হয়ে যাবে। সাজিদ মাথা নাড়ায়। অনিকা বলে ওঠে, যা, এখন গিয়ে রাতের খাবার বানিয়ে আন। কি বলছেন ম্যাডাম? রাত তো প্রায় 10টা বাজতে চললো। এত রাতে খাবার বানাবো? বাইরে থেকে খাবার নিয়ে আসি। রাত যতটাই বাজুক তোকে এখন রান্না করতে হবে। ভুলে যাস না, এখন তুই আমার চাকর। তোকে যা বলবো তাই তোকে করতে হবে। আরে বাবু, তুমি রাগ করছো কেন? বেচারা আমার পা ধরে কাঁদছিল, খুব মায়া হচ্ছিল আমার। তো আমি তাকে টাকাটা না দিয়ে কি করে থাকতে পারি বলো? আসলে সাজিদ অনিকার কাছে প্রথমবার যখন টাকা চাইতে এসেছিল, তখন অনিকা রিয়াদকে সব কিছু খুলে বলেছিল। তারপর রিয়াদ তাকে বলেছিল যত কিছুই করুক না কেন সাজিদকে যেন টাকা না দেওয়া হয়। কিন্তু তারপর যা হয় তা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। শুধু শুধু কি আর টাকাটা দিয়েছি নাকি? টাকাটা দেওয়ার মাধ্যমেই তো তাকে আমার জীবন থেকে সরাতে পারবো আর তোমাকে কাছে করে পাবো। অনিকা তখন ওখানেই ঘটে যাওয়া সকল কিছু খুলে বলে। হ্যাঁ, তা তো অবশ্যই। ওর জন্য আমি আমার বান্ধবীদের নাইট ক্লাবেই যেতে পারিনি। ওইটাতে যাওয়ার প্ল্যান আমার 2 বছর আগে থেকেই ছিল, কিন্তু এই ছোট লোকটার কারণে আমি এত ভালো একটা পার্টিতে অ্যাটেন্ড করতে পারিনি। না পেরেছি স্বাধীনভাবে চলতে। সবসময় অধিকার ফলাতো আমার উপর। এখন অধিকার ফলানোর মজা বোঝাবো। রিয়াদও তাকে কিছু শয়তানি বুদ্ধি দেয়। কিছুক্ষণ পর সাজিদ এসে রাতের খাবার খাওয়ার জন্য ডাক দিয়ে যায়। অনিকা কলটা কেটে এসে খাবার টেবিলে বসে। অনিকা খাবার টেবিলে বসে খাওয়া শুরু করে, আর সাজিদ তার পাশেই দাঁড়িয়ে থাকে। খাবার শেষ হওয়ার পর অনিকা বলল, নে, এবার তুই খেয়ে নে, আর খাওয়ার পর আমার রুমে আসিস, কিছু কাজ আছে। সাজিদ মাথা নাড়ায়। অনিকা উঠে নিজের রুমে চলে যায়। সাজিদ খাবার শেষ করে টুকটাক কাজ করে অনিকার রুমের সামনে যায়। আসবো ম্যাডাম? আয়।
আমাকে কি কাজের জন্য ডেকেছিলেন? ডেকেছিলাম। আমার পাগুলো কেমন যেন ব্যথা করছে, তুই আমার পাগুলো টিপে দে তো। কি বলছেন? আমি আপনার পা টিপে দেব? তোকে টিপে দিতে বলেছি, টিপে দে। এত কথা বলিস কেন? তুই আমার চাকর, তোকে দিয়ে আমি আমার পা টেপাতেই পারি। এখন বেশি কথা না বলে পাগুলো টিপে দে।